কি অবস্থা সবার? এইচএসসি 26 এর স্টুডেন্টের সামনে যারা বোর্ড পরীক্ষা দিবা তাদেরকে উদ্দেশ্য করেই ক্লাসটা। আজকে হচ্ছে আমরা গুণগত রসায়ন দেখব টোটালটা 20 মিনিটের মধ্যে। তার আগে বলে রাখি যে আমরা যারা সামনে আ চিত্রার মতো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিব কিংবা ডক্টর আশরাফের মতো একটা গভর্নমেন্ট অথবা প্রাইভেট মেডিকেলে পড়বো, ২ ক্ষেত্রে একটা কমন ব্যাপার আছে যেখানে হচ্ছে আমার একটা ভর্তি পরীক্ষা দিয়ে যাইতে হবে। এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের যে মেইন প্রাইমারি একটা বাধা দাঁড়া করায় সেটা হচ্ছে যে আমার স্কিলড নাই। মানে আমি স্কিল নাই বা পড়ি না আমি বা আমার প্র্যাকটিসে নাই এগুলা। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিংবা মেডিকেলের যেকোনো ২ টা অ্যাডমিশন টেস্ট দিতে গেলে আমার এখানে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস লাগবে, স্কিল লাগবে। যার কারণে আমাদের ম্যাথ পারফরম্যান্স এর এক্সাম ব্যাচ আছে। যে এক্সাম ব্যাচটা টোটালি ফ্রি। নিচে আমি ডেসক্রিপশনে বলে দিব কিভাবে তুমি এক্সাম ব্যাচে জয়েন করতে পারবা। কিন্তু ফ্রি থাকার পরেও তোমরা পরবর্তীতে দেখবে যে পরীক্ষা দিবা না। এটা হচ্ছে মেইন প্রবলেম। মোটামুটি তোমাদের কাছে কিন্তু সবকিছু এভেইলেবল, ক্লাস এভেইলেবল, পরীক্ষা এভেইলেবল, তাও তোমরা পরীক্ষা দাও না। যাই হোক না কেন, এখানে আরেকটা ব্যাপার যে ডক্টর আশরাফ ও গভর্নমেন্ট মেডিকেল নাকি প্রাইভেট মেডিকেলের, এটা আমরা কেউ জানি না বা এটা আমরা জানলেও আমাদের দরকার নাই। এখানে একটা মজার ব্যাপার, তুমি যদি ভাই প্রাইভেট মেডিকেলেও ভর্তি হইতে চাও, তাহলেও তোমার ভর্তি পরীক্ষা দিয়ে একটা মেরিট আনতে হবে। এটা হচ্ছে এখানে আল্টিমেট কথা। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি ১০,০০০ এর মধ্যে র্যাঙ্ক আনতে পারো, তাহলে একটা ভালো একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হইতে পারবা। এটা আমি কেন, সবাই বিশ্বাস করি, তাই না? আর যদি ৫,০০০ এর মধ্যে আনতে পারি, তাহলে তো সরকারি মেডিকেলে হয়ে যাবে। তো ফর দ্যাট রিজন আমরা পরবর্তী ক্লাসে আগাই। ক্লাসের মধ্যে আমরা আজকে যেটা পড়ব চ্যাপ্টার 2 গুণগত রসায়ন। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বললাম টপিক সিলেকশন করতে হবে। টপিকের মধ্যে সবার প্রথমে আসে হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা একটু পরে ডিটেইলসে শিখবই। তার পরবর্তীতে এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি ঢাকা ভার্সিটি মেডিকেল এটা সব বাদ দেন আপনি। আমি কোন রকম করে এইচএসসি পরীক্ষায় পাস করতে চাই বা এ প্লাস পাইতে চাই। এখানে এমন স্টুডেন্ট আছি যারা কেমিস্ট্রির সেকেন্ড পেপার বই খুলেও নাই, এরকম পোলাপানও আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়ন সেই যে ফার্স্ট ইয়ারে পড়ছে, তারপর আর কেউ পড়াশোনা শুরুই করে নাই বা পড়েই নাই। তার জন্য আমি আছি, তুমি টেনশন নিও না, রিল্যাক্সে থাকো। তো চলে আসি আমরা টপিকে। টপিকের মধ্যে প্রথম টপিক তো বললাম গুণগত রসায়ন। তারপর হচ্ছে আমরা বর্ণালীর যে ম্যাথগুলো আসে, বর্ণালী E ইজ ইকুয়াল টু AC বাই ল্যামডা, এই টাইপের ম্যাথ। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা পড়তে হবে এখানে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। তার পরবর্তীতে সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ জেনারেলি ধরবা 3, জেনারেলি সবসময় ধরবা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা কিসে ধরবা? মিটারে ধরবা। এখানে এনার্জি যদি আমি জুলে বের করতে চাই, তাহলে সবগুলাই এসআই ইউনিটে ধরতে হবে। ল্যামডা ধরবো আমরা মিটারে, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে। পরবর্তীতে যদি আমাদের এইচ বাই ল্যামডার ম্যাথ না থাকে, আমি যদি এইচ নিউ এর ম্যাথ থাকে, নিউ মানে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, বা এখানে লেখা যায় HF, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক কি? হার্জ। আচ্ছা, এইচ এর একক কি তাহলে? জুল সেকেন্ড। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। এনার্জির একক হচ্ছে জুল। এগুলো আশা করি পারবা। না পারলে একটু প্র্যাকটিস করতে করতে থাকো, হয়ে যাবে আশা করি। পরবর্তীতে রিডবার্গের যে ম্যাথগুলো আসে, রিডবার্গের আগে ইকুয়েশনটা মনে রাখতে হবে। এখানে নিউ বার দিয়ে বোঝায় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যার পরে এখানে নিউ বার ইজ ইকাল টু 1 বাই ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকাল টু RS ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এখানে RS মানে কি? RS হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কত? 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ন্যানোমিটার ইনভার্স 1, 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স 1, 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার ইনভার্স 1। তিনটা ভ্যালু মনে রাখবো এখানে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ন্যানোমিটার ইনভার্স 1 এ কাজে লাগে, কারণ আমাদের এখানে ল্যামডার ভ্যালুটা ন্যানোমিটারে বের করতে হয়। কেন বের করতে হয়? ক্লাসের একটু পরে পাবো আমরা। এখানে n1 মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এটা মানে কি? এগুলো একটু আমরা পরেই পাবো। তো সবসময় মনে রাখবো n1 আর n2 এর ভ্যালুটা, প্রথম ভ্যালু হচ্ছে ছোট ভ্যালু n1 এর এটা, আর এই ভ্যালুটা হচ্ছে বড় ভ্যালু। এটা একটু খেয়াল রাখি, কারণ এটা দিয়ে আমাদের অনেক বড় একটা কাজ করবো একটু পরে, বা এটা দিয়ে অনেক বড় একটা পড়বো। এখন যে এই n1 n2 এর ভ্যালুগুলো এই যে বর্ণালীর ক্ষেত্রে আমরা বের করি, এবং আল্টিমেটলি যে আমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করি, এটা কয়েকটা সিরিজের জন্য প্রযোজ্য। কয়েকটা সিরিজের মধ্যে আমরা প্রথম 4-5টা সিরিজ মনে রাখবো। লাইম্যান, বামার, প্যাসচেন, তারপরে ব্রাকেট, তারপরে ফুন্ড, এরকম। লাইম্যান সিরিজের জন্য n1 এর ভ্যালুটা হচ্ছে 1, এটা কনস্ট্যান্ট। বামারের জন্য 2, এটাও কনস্ট্যান্ট। প্যাসচেনের জন্য 3, ব্রাকেটের জন্য 4, ফুন্ডের জন্য 5। কিন্তু n2 এর ভ্যালুটা হবে n1 এর থেকে বড়। একটু আগে যেটা বলে আসলাম, n1 ছোট, n2 হয় বড়। n2 এর ভ্যালু n1 এর থেকে বেশি হবে, বড় হবে। এখন ভাই কত হবে? n2 এর ভ্যালুটা কত হবে? এটা তোমার প্রশ্ন দেখতে হবে। প্রশ্ন দেখে বুঝতে হবে যে এটা কত থেকে আসছে, কত নাম্বার বা শক্তি স্তর থেকে আসছে। তোমাকে যদি এখানে আবার বলে দেয় যে লাইম্যানের জন্য থার্ড লাইন এরকম,
লাইন ওয়াটটা যদি পাও তাহলে যততম লাইন বলছে তত যোগ করে দিব N1 এর সাথে। তোমাকে যদি বলে লাইম্যান সিরিজের 3rd লাইন থেকে আসছে, তাহলে তুমি এখানে ধরবা N2 এর ভ্যালুটা 4। এখানে যদি তোমাকে বলে বামার সিরিজে 4th লাইন থেকে আসছে, এরকম কিছু একটা কোশ্চেন থাকবে, তাহলে তুমি দিবা এখানে N2 এর ভ্যালু হচ্ছে 6। তো এভাবে লাইন অথবা শক্তিস্তর যেকোনো একটা বলে দিবে, ওই অনুযায়ী তুমি ম্যাথ করবা। পরবর্তী টপিকে আসি, যেটা হচ্ছে দ্রাব্যতা টাইপের ম্যাথ আসে। তো দ্রাব্যতার বেসিক কনসেপ্ট হচ্ছে আমরা যে কোনো দ্রবণের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণে 1000 ml বা 1 লিটারের মধ্যে কত মোল অথবা কত গ্রাম দ্রবীভূত থাকে সেটাকে আমি বুঝি বা দ্রাব্যতা। তো দ্রাব্যতা আর কনসেন্ট্রেশনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে কনসেন্ট্রেশন সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো অবস্থাতে হতে পারে, বা ঘনমাত্রা যে কোনো অবস্থাতে হতে পারে, কিন্তু দ্রাব্যতা কিন্তু সম্পৃক্ত অবস্থায় হিসাবটা হবে। পরবর্তীতে দ্রাব্যতার হিসাবে আমরা মনে রাখবো যে 1 লিটারে কত মোল আছে আর 1 লিটারে কত গ্রাম আছে, দুইটা হিসাবে একক, মানে দুইটা হিসাবে বের করা যায়। দ্রাব্যতার একক যদি তোমার এমসিকিউতে আসে কি বলবো, তুমি বলবো যে গ্রাম পার লিটার অথবা মোল পার লিটার। এই তো হয়ে গেল। পরবর্তী আরেকটা টপিক যেটা দ্রাব্যতার গুণফল আসে। দ্রাব্যতার গুণফলে বেসিক ম্যাথ আসবে একটা, বড় ম্যাথ বলবে যে পদক্ষেপ পড়বে কি পড়বে না, এই টাইপের ম্যাথ আসে। দ্রাব্যতার গুণফলে বেসিক কনসেপ্টটা কি ছিল, যে যোগের দ্রাব্যতার গুণফল বের করব, ওই যোগের যে আয়নগুলা থাকবে আয়নগুলা গুণ করে দেবো, এবং আয়নের পাশের যে ঘাত থাকবে, মানে সহগুণকটা থাকবে, ওটা ঘাতে উন্নীত করব, এরকম একটা কনসেপ্ট থাকে। তো বেসিক্যালি এটা যদি শর্টকাট ফরম্যাটে আসে, আমরা এবি টাইপের কোনো যৌগ যদি হয় এবং সেটার দ্রাব্যতা যদি হয় এস, তাহলে ওইটার দ্রাব্যতার গুণফল হচ্ছে এস স্কোয়ার, এবং দ্রাব্যতার গুণফলে কোনো একক নাই। এবি 2 টাইপের যদি যৌগ হয় দ্রাব্যতার গুণফল হচ্ছে 4s কিউব। এবি 3 টাইপের যদি যৌগ হয় তাহলে দ্রাব্যতার গুণফল 27s⁴, এবং আরেকটা আছে A2B3, এই টাইপের যদি যোগ হয় তাহলে 108s⁵। এই কয়টা ভ্যালু মনে রাখবো যেন আমাদের একটু পরে কোশ্চেন আসলে কাজে লাগে। কিরকম প্রশ্ন আসবে, যেমন তোমাকে বলবে যে এই যৌগটা দ্রাব্যতার গুণফল, ধরো একটা যৌগ দিয়ে দিবে A2B3, এই টাইপের যৌগের দ্রাব্যতার গুণফল এত, দ্রাব্যতা কত। তাহলে A2B3 যদি বলে, তাহলে আমরা A2B3-র জন্য শর্টকাট ফরম্যাটটা হচ্ছে 108s⁵ এর ভ্যালুটা আসবে, যেটা এখান থেকে আমি এস এর ভ্যালু বের করবো। অথবা ভাইস ভার্সা, তোমার কেস এর ভ্যালু দিয়ে দিবে, তুমি কেএসপি এর ভ্যালু বের করতে বলবে, অথবা দ্রাব্যতার গুণফল বের করতে বলবে, কেআইপি বের করতে বলবে, যাই হোক। আরেকটা টাইপের যেটা কোশ্চেন আসে যে আয়ন শনাক্তকরণ। তো আয়ন শনাক্তকরণ থেকে আমার কি কি প্রশ্ন আসবে, কপার আয়ন শনাক্তকরণ, আয়রন শনাক্তকরণ, এখানে আরেকটা দিয়ে দিই আয়রন, আয়রন 2+ আর আয়রন 3+, এই সবগুলো আমি দেখাবো আজকে। কপার শনাক্তকরণ, অ্যামোনিয়াম শনাক্তকরণ এবং সোডিয়াম শনাক্তকরণ, এই তো সবগুলো টপিক জানা হয়ে গেল। এখন যদি তুমি স্মার্ট এনাফ হও, ক্লাসটা পুরোপুরি দেখো, বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব। কিন্তু তুমি যদি মনে করো না ভাই আমি এটা মোটামুটি পারি, টপিকগুলো দেখতে আসছি খালি, তাহলে তো হইলেই, তাহলে তুমি স্মার্ট এনাফ, তাহলে তুমি এরকম পারসন। তাহলে মোটামুটি কিন্তু আমাদের পড়া হয়ে গেছে অলমোস্ট। এখন আসি সরাসরি পড়ায় চলে যাই। তো সবার প্রথমে যে এনতম কক্ষপথে এনার্জি কত এবং এনতম কক্ষপথে আমাদের ব্যাসার্ধ কত, যে কোনো কম্পাউন্ডের জন্য, লিথিয়াম, বেরিলিয়াম এগুলোর জন্য। Rn = R0 × 1/n² / z। তো এখানে n² / z এর মধ্যে n এর ভ্যালু হচ্ছে যততম কক্ষপথ, আর z হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেমন তোমাকে যদি বলে লিথিয়ামের 3rd অরবিটালের ব্যাসার্ধ কত, তাহলে তুমি লিথিয়ামে জানি আমরা z এর ভ্যালু হচ্ছে 3, আর থার্ড বলতে n এর ভ্যালু হচ্ছে 3। এখন তাহলে আমার Rn = R0 × n² / z। তো এখানে আমরা বের করব R0 × n² হচ্ছে 3² / 3 শুধু 3 R0। এখন R0 কি, বোর ব্যাসার্ধ বা হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ কত, 0.5292 অ্যাংস্ট্রোম অথবা 0.53 অ্যাংস্ট্রোম, এটাও লিখতে পারো তুমি। E0 এর ভ্যালু কত, E0 হচ্ছে প্রথম শক্তি স্তরের হাইড্রোজেনের এনার্জি -13.6 ইলেকট্রোভোল্ট, অথবা তুমি এখান থেকে জুলও কনভার্ট করতে পারো। 1 ইলেকট্রোভোল্ট সমান কত জুল, এটা আশা করি তুমি পারো। পরবর্তীতে E = E0 z²/n²। এই দুইটা সূত্র খুব ভালো মতো আমরা দেখে যাব। এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে এবং এখান থেকে এমসিকিউ আসবে, সৃজনশীল আসবে গ নাম্বারে, না পারলে সর্বনাশ। পরবর্তী টপিকে কোয়ান্টাম সংখ্যার বেসিক ধারণাটা নিয়ে যাই আমরা এখান থেকে। 4টা কোয়ান্টাম সংখ্যা ছিল। প্রথমটা ছিল প্রাইমারি কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা অ্যাজিমুথাল, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা s হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1, 2, 3, 4 এগুলো হতে পারে। তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা sp df হতে পারে, s এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3 এরকম। তারপর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা -l থেকে 0, 0 থেকে +l পর্যন্ত। তার পরবর্তীতে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে +-½ পর্যন্ত। তো এটা যদি ভুলে যাও, আমি তোমাকে একটু মনে করাই দিই এটার কাহিনীটা কিরকম ছিল।
ধরো তোমাকে কেউ বলছে যে 3D, এখানে প্রাইমারি কোয়ান্টাম সংখ্যা কত, তুমি বলবা যে ভাইয়া 3। তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা কত, তুমি বলবা যে ডি এর ভ্যালু হচ্ছে এখানে 2। তারপর তোমাকে যদি বলে এখানে ডি এর মধ্যে কয়টা ঘূর্ণন এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টা থাকতে পারে, তুমি বলবা যে -2 থেকে -1 0 1 2, টোটাল 5টা। এখানে তাহলে কয়টা স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে, প্রত্যেকটার মধ্যে আবার 2টা করে, প্লাস মাইনাস হাফ, এখানেও প্লাস মাইনাস হাফ, এভাবে। তো বেসিক কনসেপ্ট একটু মনে রাখবো, এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল এবং এমসিকিউ দুইটাই আসবে, এগুলোর জন্য পারি মোটামুটি অলমোস্ট। পরবর্তীতে এখানে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে পরমাণুর স্থায়িত্ব। আচ্ছা, এই যে এই টাইপের কোশ্চেনগুলো, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকে এই যে এই পরমাণু যেটা বোর পরমাণু মডেল, এটা কেন বেশি ভালো, এই টাইপের কোশ্চেন পাবা। তো একটা কোশ্চেন এখান থেকে পড়ে যাবে রাদারফোর্ড এবং বোর থেকে, রাদারফোর্ড এর থেকে বোর কেন ভালো হয়। কারণ বোর 3টা স্বীকার্য দিছে, এই 3টা স্বীকার্য রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল না। এটাই একদম সিম্পল হিসাব। তার আগে জানতে হবে ভাই এটা আপনি কেমনে বুঝলেন দেখে যে এটা বোর পরমাণু মডেল। তো আমাদের বইতে 2টা 3টা চিত্র আছে, ওই 2টা 3টা চিত্র যদি আমি জেনে যাই তাহলে তো বুঝে যাবো এটা কোন পরমাণু মডেল। তো চলে আসো আগে চিত্রগুলা শিখি। কোথায় যেন আনছিলাম, এই যে এখানে একটা চিত্র আছে, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের ছবি। ছবির দিকে খেয়াল করো, এখানে কোনো ধরনের এইখানে স্থির বৈদ্যুতিক বলের একটা ভারসাম্য দেখানো হয়েছে। লব্ধ বলের ঠিক আছে, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান। তো এটা অবভিয়াসলি রাদারফোর্ডই বলছিল, তোমাদের মনে আছে অবশ্যই। পরবর্তীতে এখানে রাদারফোর্ডের আরো কিছু কথা ছিল, কিছু কক্ষপথ দেখাইছে, নিউক্লিয়াস, তো ইলেকট্রনগুলো এইভাবে সজ্জিত। তো এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। অপরপক্ষে বোরের মডেলের দিকে দেখো, খেয়াল করো, এটা পার্থক্য খুঁজে পাবো। যেটা হচ্ছে এখানে বোরের কক্ষপথে এখানে ইলেকট্রনগুলা উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরের দিকে যায়, এটা একটা উল্লেখযোগ্য পার্থক্য। তো এখন আসি আমরা আবার ইয়েতে চলে আসি, সৃজনশীলটায় চলে আসে যেখানে ছিল। তো এখানে তোমার ইলেকট্রনে দেখো উপর থেকে নিচে আসতেছে, এই একটা সাইন দাও, যার কারণে এটা আমি বলে নিতে পারি বোর পরমাণু মডেল। তো আবার কোশ্চেনটা দেখি, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যার জন্য উদ্দীপকের মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে অধিক ফলপ্রসূ, মানে অধিক ভালো। তার মানে এটা বোর পরমাণু মডেল। তা ভালো হওয়ার জন্য 3-4টা কারণ আছে। মেন 3টা কারণে চলে আসি, যে রাদারফোর্ডের থেকে বোর কেন ভালো। কারণ বোরের 3টা স্বীকার্য যে আছে, ওই 3টা স্বীকার্য অনেক উল্লেখযোগ্য। তো স্বীকার্যর মধ্যে কোথায় যেন ছিল, এখানে একটা টেকনিক লিখে রাখছি। টেকনিকটা হচ্ছে কক্ষের কোণায় বর্ণ, এই 3টা কথা বলছে বিজ্ঞানী বোর। কক্ষ দিয়ে হচ্ছে স্থির কক্ষপথ, কোণাতে হচ্ছে কৌণিক ভরবেগ mvr is equal to n/2π, আর বর্ণতে হচ্ছে বর্ণালী। তো বর্ণালী ব্যাখ্যা করা যায়, কৌণিক ভরবেগ ব্যাখ্যা করা যায় এবং স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা দেয় বিজ্ঞানী বোর। তার জন্য বোরের বর্ণালীটা বেশি ভালো। এই তো এটাই হয়ে গেল। পরবর্তী একটু কোশ্চেনে চলে আসি বা পরবর্তী টপিকে। এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকৃতির, পি অরবিটালের আকার হচ্ছে ডাম্বেল, এবং এখানে দুইটা পোল আছে। আর ডি অরবিটালের আকার হচ্ছে ডাবল ডাম্বেল, এখানে 4টা প্রান্ত আছে, এটা একটু খেয়াল রাখো। পরবর্তীতে এখানে কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেওয়া, এগুলা হিসাব নিকাশ আশা করি তোমরা পারো। পরবর্তী হিসাবে আসি, যেটা পরীক্ষায় আসবে, যে উদ্দীপকের ডি শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যাগুলা ব্যাখ্যা করো এবং ইলেকট্রনের ধারণ ক্ষমতাগুলা ব্যাখ্যা করো। তো এটা তোমার এরকম একটা বড় একটা ছক করে দিবা, কোয়ান্টাম সংখ্যা সবগুলা 4টা ব্যাখ্যা করে দিয়ে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেকেন্ডে তারপর উপশক্তি স্তরের হিসাবগুলা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটার আলাদা আলাদা হিসাব দেখাবা। আমি একটা দেখাই দিই। ধরো তোমার 4p জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যাতে প্রধান কোয়ান্টাম সংখ্যা তো সবগুলোতে 4, আর পির জন্য হচ্ছে 1 সহকারী কোয়ান্টাম সংখ্যা। যেহেতু পি এর ভ্যালু 1, আমরা জানি এস এর ভ্যালু 0, পি এর ভ্যালু হচ্ছে 1, এভাবে। পরে পি এর জন্য, পি এর ভ্যালু যেহেতু 1, তাহলে আমি একটু আগে বলছিলাম যে এম এর ভ্যালুগুলা কি কি হইতে পারে, -l থেকে শুরু করে 0, 0 থেকে +l পর্যন্ত হতে পারে। -l মানে -1, তারপর 0, তারপরে +1, -1 0 +1, 3টা হিসাব আসলো। লাস্ট অফ অল যেটা স্পিন কোয়ান্টাম সংখ্যা, আমি একটু আগে বললাম যে প্রত্যেকটার মধ্যে আবার
একটা করে স্পিন মানে একটা প্লাস একটা মাইনাস করে হাফ আসবে বা স্পিন আসবে। তো যার কারণে এখানে ৩টার জন্য আসবে এখানে টোটাল ৬টা। তাহলে প্রথমটার জন্য ২টা, পরেরটার জন্য ৬টা, পরেরটার জন্য ১০টা। এভাবে মোট অরবিটাল তোমার মোট ইলেকট্রনের সংখ্যা আসবে তাহলে ৩২টা। এভাবে লাস্টে এফ আছে না? হ্যাঁ, এফ এর জন্য আবার ১৪টা। তো এটাই। তো স্পিন কোয়ান্টাম সংখ্যাতে আমরা বুঝবো যে এখানে কয়টা ইলেকট্রন প্রবেশ করে, আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝবো কয়টা আমাদের অরবিটাল আছে, এভাবে। যাই হোক, তুমি আশা করি একটু ছকটা লিখতে পারবা পরীক্ষার হলে আসলে। ওকে। পরবর্তী কথায় যে হাইজেনবার্গের অনশান্তি এগুলো লাগবে না। আমরা যেটা বললাম রিডবার্গের ইকুয়েশন 1/λ দিয়ে। এখানে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার দিয়ে যদিও ম্যাথ আসে না, তারপরে তুমি মনে রাখতে পারো লাইমেন বামার পেস্টেন ব্র্যাকেট ফুন্ড এটা। পরবর্তীতে এখানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার তড়িৎচৌম্বকীয় বর্ণালীর জন্য এখানে 7টা অঞ্চলে বিভক্ত করা হয়। 7টা অঞ্চলের মধ্যে কয়েকটা অঞ্চল তুমি এখান থেকে দেখে যাবা। স্পেশালি আইআর অঞ্চল। আইআর অঞ্চলের রেঞ্জটা হচ্ছে 780 থেকে 1 মিলিমিটার পর্যন্ত। এখন আইআর এর আবার 2-3টা ভাগ আছে। 2-3টা ভাগ আছে। একটা ভাগের মধ্যে আসবে নিয়ার আইআর, তারপর হচ্ছে মিডল আইআর, আর একটা হচ্ছে ফার আইআর। তো যেটার মধ্যে মিডল আইআর কাজ হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ইউজ করা হয়। নিয়ার আইআর ইউজটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে নিয়ার আইআর এর রেঞ্জটা একটু শিখে যাইতে হবে। পরীক্ষা মানে একটা ম্যাথের ভ্যালু বের করবা, তোমাকে বলবে যে এটা চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা যায় কি যায় না, এই টাইপের কোশ্চেন আসে। তো তুমি বলবে যে চিকিৎসা ক্ষেত্রে যদি ইউজ করা যায় তাহলে রেঞ্জটা থাকতে হবে 780 থেকে 2500 ন্যানোমিটারের মধ্যে। আর আয়েরও চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। এটার ভ্যালুটা হয় 1 মিলিমিটার পর্যন্ত ছিল, বা 1 × 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। তুমি 25,000 থেকে শুরু করবা এখানে। একটু রেঞ্জগুলো একটু দেখে যাইতে হবে আর কি। পরবর্তীতে আরো একটা কথা, যেটা এই আসমানির কালার একটু পড়বা 450 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত। এখন কোশ্চেন হচ্ছে ভাই এগুলা কেন পড়তে বলতেছেন? একটু পরে আসতেছি কেন পড়তে বলতেছি। তারপর সবুজ কালার, এটাও পড়বা 500 থেকে 575, দুইটা পাশাপাশি পড়ে যাব। লাল যে শেষ হয় 780-তে, বেগুনি যে শুরু হয় 380-তে, এই দুইটা ভ্যালু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তোমার। তাহলে এখান থেকে আমরা শিখলাম বর্ণালী, তারপর রিডবার্গের ইকুয়েশন। তার পরবর্তীতে এখন আমরা এগুলো পড়তেছি। কেন পড়তেছি একটা ম্যাথ দেখলে বুঝতে পারবো। কোথায় যেন ম্যাথটা রাখলাম, এই ম্যাথটা। তো উদ্দীপকের সি এবং ডি স্তরের ইলেকট্রনের মধ্যে কোনটি স্থানান্তরের জন্য আসমানি কালার দেখাবে? তো এই উদ্দীপকের সি হচ্ছে কক্ষপথ নাম্বার 3, আর ডি হচ্ছে কক্ষপথ নাম্বার 4। এখন কক্ষপথ নাম্বার 3 থেকে ধর উপরে যেতে পারবে না, নিচে আসবে। 3 থেকে 2-তে আসবে, আর ডি 4 থেকে 2-তে আসবে। আমরা এই দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যদি প্রশ্নের মধ্যে তুমি কিছুই না বুঝো যে ভাই কোথায় এসে পড়বে, 1-এ না 2-এ, তাহলে তুমি 4টা ম্যাথ করবা এখানে। 4 থেকে 1-এ, 4 থেকে 2-এ, 3 থেকে 2-এ, 3 থেকে 1-এ। এরকম ভাবে করে তুমি দেখবে যে আসমানির রেঞ্জের সাথে মিলে কিনা। এখানে মানে উদ্দীপকে আরো কিছু আছে, বাট আমি নট শিওর। বাট আমি তোমাকে বলি যে এখানে দুইটা আমরা ক্রস চেক করব, যে 3 থেকে 2-তে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, 4 থেকে 2-তে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়। তো ভাইয়া এখন তরঙ্গ দৈর্ঘ্য কত হয় এটা কিভাবে বোঝা যায়? বোঝার জন্য আমরা চলে যাব সরাসরি রিডবার্গের ইকুয়েশনে 1/λ = RS ইন্টু 1/n1²। মনে আছে যে n1 এর ভ্যালুটা হয় ছোট মান, মানে 2, তাহলে 4 মাইনাস 1/n2² মানে 9। এটা হচ্ছে সি এর জন্য। অপরপক্ষে ডি এর জন্য 1/λ = RS ইন্টু 1/4 মাইনাস 1/16। এটা হচ্ছে ডি এর জন্য। ডি এর জন্য বলতে এখানে 4-এর স্কোয়ার 16 এভাবে ধরছি। তো উভয় ক্ষেত্রে তুমি সবগুলা ভ্যালু, এই যে RS এর ভ্যালুটা ন্যানোমিটারে ধরবা, এটাও ন্যানোমিটারে ধরবো, আমরা ক্লাসের শুরুতে দেখে আসছি। এখান থেকে ল্যামডা, এখান থেকে ল্যামডা, 2 ল্যামডার ভ্যালু বের হবে। 2টা ল্যামডা আসমানির রেঞ্জে যদি পড়ে তাহলে তোমার এটা আসমানি কালার দেখাবে, যদি সবুজে পড়ে সবুজের কালার দেখাবে। এখন ভাই কোনটা কোন কালার দেখাবে এটা কেমনে বুঝবো? এই তো এই ছকের মধ্যে আছে। যদি বেগুনি পড়ে বেগুনি রেঞ্জটা একটু দেখে যাব, আসমানি সবুজ দেখে যাবো, লালের রেঞ্জটা দেখে যাব, তিনটার মধ্যে যে কোনো একটা। তো এভাবে তুমি একটা সৃজনশীল সলভ করতে পারো। আমি তোমাকে একটা আইডিয়া দিলাম যে ভাই কিভাবে তুমি সলভ করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। তো এই অনুযায়ী পারা যাবে। পরবর্তীতে আমরা দ্রাবকের গুণফলের ম্যাথে চলে যাই, যে এ পাত্রে সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের গুণফল বের করো। তো এই টাইপের গ আর ঘ তুমি পাবাই পরীক্ষায়, এটা তুমি শিওর থাকো। ক্লাসের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। চলে আসি। এই পাত্র হচ্ছে A2B3 এই সলিউশন। তো এটা কেমন যৌগ দেখতে?
তো এটা 108 s⁵ এই টাইপের যৌগ। তো এটার দ্রাব্যতার গুণফল কি দেওয়া আছে? না, দ্রাব্যতার গুণফল বের করতে বলছে। তো দ্রাব্যতার গুণফল বের করার জন্য আমাদের এখানে s এর ভ্যালু লাগবে। তো s এর ভ্যালু 6 × 10⁻⁵। তো এখান থেকে তুমি 108 s⁵ এর মধ্যে এই ভ্যালুটা বসাই দিবা। তাহলে আলটিমেটলি যে অ্যান্সার পাবা, এবং ওই অ্যান্সারে কিন্তু কোনো ধরনের একক দেওয়া যাবে না, ওইটাই অ্যান্সার দ্রাব্যতার গুণফলের। পরবর্তী যে টপিকটা, যে সি পাত্রের কোনো পদক্ষেপ পড়বে কিনা, এই টাইপের কোশ্চেন দেখবা যে পরীক্ষার হলে ভাই বসলেই পাওয়া যাবে। তো এখন কোশ্চেন হচ্ছে কিভাবে আমরা এই টাইপের কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবো। তো আমি তোমাকে একটা ক্রাইটেরিয়া বলে দিই, একটা রোডম্যাপ বলে দিই, ওই রোডম্যাপ অনুযায়ী তুমি আগাবা, দেখবা যে এই ম্যাথটা মিলে গেছে। তো চলো দেখাই কিভাবে কি করা যায়। প্রথমে আমি একটা এখানে একটা পাত্র থাকবে, প্রথমে দুইটা পাত্র। শিট ম্যান, প্রথম পাত্রটার মধ্যে এটা ধরো একটা যৌগ থাকবে এখানে এ বি, এখানে একটা যৌগ সিডি। তো দুইটা পাত্র আমি মিক্স করব, মিক্স করলে আরেকটা পাত্রের মধ্যে পড়বে। তো আরেকটা পাত্রে 20 মিনিট মনে কভার হয়ে গেল, তো সমস্যা নাই। এই বি পাত্র এখানে ধরে নাও বি, আর এখান থেকে সি আসছে, তো সিবি, সিবি একটা যৌগ। তো তোমার 3 নাম্বার পাত্রে এমন একটা যৌগ দিয়ে দিবে যে যৌগটা 1 আর 2 থেকে বানানো যায়। 1 আর 2 এর মতো না, 1 আর 2 থেকে বানানো যায়, এখান থেকে একটা ওইখান থেকে আরেকটা নিব। আচ্ছা, নিয়ে এখানে ধরলাম, বানাইলাম। এবং তুমি বুঝবে কিভাবে যে কোনটা ধরবো আমি, যেটার কেএসপির ভ্যালু দেওয়া থাকবে। দেখবা যে এমন একটা যৌগ দেওয়া এবং ওইটার একটা কেএসপির ভ্যালু দেওয়া। কেএসপি হচ্ছে সম্পৃক্ত অবস্থায় দ্রাবকের গুণফল। এখন কেএসপির ভ্যালুটা যেটাতে দেওয়া থাকবে ওইটা নিয়ে আমি কাজ করব। কি কাজ করব ভাইয়া? যে এখান থেকে বি যৌগের ঘনমাত্রা বের করব দুইটা মিক্স করার পরে। কিভাবে বের করব? প্রথমটার জন্য যদি হয় আয়তন V1, ঘনমাত্রা S1, এটার জন্য যদি হয় V2, আর এখানে যদি হয় ঘনমাত্রা S2 ফর সি যৌগ, তাহলে আমি দুইটা যৌগ মিক্স করে এখানে বসাবো। এবং এই পরিবর্তিত ঘনমাত্রা, এখানে দুইটা তো আয়তন বেড়ে যাবে, আয়তন হবে এখানে V1 + V2। আয়তন বেড়ে যাওয়ার কারণে ঘনমাত্রা চেঞ্জ হবে। ওই ঘনমাত্রা চেঞ্জের আমি হিসাবটা বের করব ফর বি অ্যান্ড সি, আলাদা আলাদা করে। কেন বের করব ওইটা একটু পরে দেখাচ্ছি। তো আলটিমেটলি এখান থেকে বের পাবো V1S1 এতটুকু ইজ ইকুয়াল টু, এখানে আবার ধরো বি আছে 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিবা তুমি, এই যে এখানে 2 দিয়ে গুণ দিবা, এখন যেহেতু নাই তাহলে দরকার নেই। ইজ ইকুয়াল টু V1 + V2, দুইটা পাত্র মিক্স করার পরে বর্তিতে আমার যে S2 আসবে, এই S2টা কিন্তু বির জন্য এই পাত্রেতে S2 বের হবে এখান থেকে। S2টা আমি পাইলাম এত মোলার বা মোল পার লিটার। অপরপক্ষে সি যৌগ আমি বের করব V2S2 আগেরটা ইজ ইকুয়াল টু, যদি এখানে সি এর পাশে 2 থাকে 3 থাকে তাহলে এখানে 2 3 দিয়ে দিবা রেসপেক্টিভলি। V1 + V2 ইন্টু টোটাল S প্রাইম। তো এস প্রাইমের ভ্যালুটা এখান থেকে বের করবা। এটাও এস প্রাইম, এটাও এস প্রাইম। তো এইটা হচ্ছে সি এর জন্য, আর এটা হচ্ছে বি এর জন্য। এখন আমি কি বের করলাম? মিশ্রণে সি আর বি, মানে যে যৌগটা ফর্ম হবে ওই যৌগের দুইটা আয়নের ঘনমাত্রা বের করলাম। তো এটাই যে মিশ্রণে সি আর বি এর ঘনমাত্রা বের করলাম। এখন ভাই কেন বের করলেন এই দুইটা? কারণ এই দুইটা দিয়ে আমি দ্রাব্যতার গুণফল বের করব। তো এখন সিবি যৌগের দ্রাব্যতার গুণফল হচ্ছে সি যৌগের আয়নের ঘনমাত্রা ইন্টু বি যৌগের আয়নের ঘনমাত্রা। তাহলে আমি দুইটাই বের করলাম, এই সি এর জন্য বের করছি আর এখানে বির জন্য বের করছি। তো বের করার পরে যে ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে কেআইপি। তো কেআইপির ভ্যালু যদি কেএসপির সমান হয় তাহলে এটা সম্পৃক্ত দ্রবণ। যদি কেআইপির ভ্যালু কেএসপির থেকে বড় হয় তাহলে ওইটা হয় অদক্ষিপ্ত। আর যদি কম হয় তাহলে ওইটা সম্পৃক্ত দ্রবণ না, এটা হলো সম্পৃক্ত, এটা হলো অদক্ষিপ্ত। তো তুমি এই সিকোয়েন্স অনুযায়ী একটা ম্যাথ করবা। তো চলে আসি আমরা আগে যে উদ্দীপকের ম্যাথটা ছিল ওই ম্যাথের অনুযায়ী। তো সি যৌগের উদ্দীপক পদক্ষেপ পড়বে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে যদি বলে, তাহলে আমরা এই যৌগের পাত্রের মধ্যে কোনটা কোথায়, আচ্ছা কার পদক্ষেপ পড়বে?
যার কেএসপি দেওয়া আছে AY, AY এর পদক্ষেপ পড়বে। তাহলে আমি কি করব, এখান থেকে A যোগের ঘনমাত্রা বের করব মিশ্রণের পরে। তাহলে এখানে বের করার জন্য এটা V1 দেওয়া আছে 40 ml, S1 দেওয়া আছে এখানে, এটা V2 দেওয়া আছে এখানে দেখো 30 ml, S2 দেওয়া আছে এখানে এইটা। তাহলে আমার পরবর্তীতে সি পাত্রেতে যদি যদি আমি মিক্স করতে চাই, মিক্স করতে গেলে আমার এ যোগের ঘনমাত্রা পাবো, আলাদাভাবে বের করব। এখান থেকে ওয়াই এর ঘনমাত্রা আলাদাভাবে বের করব। কিন্তু সমস্যাটা হচ্ছে ভাইয়া, এখানে তো আমার Y2 দেওয়া আছে, এখানে তো A2 দেওয়া আছে। তার জন্য তো তোমাকে একটু আগে বলে আসলাম, যখন তুমি ইকুয়েশন বের করবে V1 S1 এর জায়গায় এখানে আগে 2 দিব, যেহেতু 2 ইজ ইকুয়াল টু V2 S2। আবারও বলি যে এখানে V1 S1 হচ্ছে পূর্বের যে অবস্থায় যে ভ্যালুগুলো, V2 হচ্ছে দুইটা মিক্স করার পরে যে ভ্যালু, S2 হচ্ছে দুইটা মিক্স করার পরে যে পরিবর্তিত ঘনমাত্রা, যেটা দিয়ে আমি কেআইপির মান বের করব। মানে কেআইপির মানের একটা পার্ট লাগবে। অপরপক্ষে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করব, ওইটা আরেকটা পার্ট। দুইটা যখন মিক্স করে দেবো এ ওয়াই, তখন এর ঘনমাত্রা ইন্টু ওয়াই এর ঘনমাত্রা দুইটা মিক্স করে দিবা, কেআইপির ভ্যালু বেরোবে, কেআইপির সাথে এই কেএসপির ভ্যালু তুলনা দিবা। এ তো হয়ে গেল। এখানে কেআইপির ভ্যালু কেএসপির থেকে বেশি হয়, তো আলটিমেটলি আমরা বলতে পারি অতক্ষেপ পড়বে। এই তো এটাই। তো পদক্ষেপের একটা ম্যাথ পাওয়া যাবে। তো ফাইনালি আরেকটা কোশ্চেনে চলে আসি। ফাইনালি হচ্ছে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ থেকে কয়েকটা দাগাই দিই যে এগুলো পড়বো তুমি। কপার আয়ন শনাক্ত করা হয় পটাশিয়াম ফেরোসায়ানেট থেকে। এখানে কপারের একটা লালচে বাদামি কালার পদক্ষেপ পড়ে, খুব ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে যাও। পরবর্তীতে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা ইউজ করব পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে K2HgI4। এটা টোটালটাকে বলবো নেসলার দ্রবণ। এটা হচ্ছে পটাশিয়াম টেট্রাহাইড ও মার্কিউরেট। নেসলার দ্রবণের সাথে যখন বিক্রিয়া করবা, তুমি এই যে এটা লিখতে হবে লাস্টে। ধরো এগুলো কিছু তুমি পারো না, কি করবা, একটা টেকনিক বলে দিই। তো তুমি লিখবা অ্যামোনিয়াম আয়ন প্লাস নেসলার রিয়েজেন্ট, নেসলার দ্রবণ টোটালটা তুলবা এখান থেকে। তুলে তুমি এই যে সরাসরি এটা লিখে দিবা NH2Ag2I3, বাদামি কালারের পদক্ষেপ। এটা আসবে পরীক্ষায়। পরবর্তীতে আয়রন 2 প্লাস শনাক্তকরণের জন্য তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করাবা। 2 প্লাসের সাথে দিবে সবুজ কালার, এবং আয়রন 3 প্লাসের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করো তাহলে আসবে বাদামি কালার। এই তো এটাই। আর বাকিগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তো অনেক ভালো, আর না পড়তে পারলেও সমস্যা নেই, এই 4-5টা পড়ে যাও। তো এটাই, এখান থেকে আর ওইভাবে কিছু নাই। তো ওভারঅল আমরা যদি সামারিতে আসি, তাহলে এটা মনে রাখবো যে মোটামুটি রিসোর্সেস ভাই আমাদের কাছে সবই আছে, আমরা সবই পারি, সবই পড়তে পারি। জাস্ট বাকি হচ্ছে টেবিলে বসে পড়া। তুমি যদি টেবিলে এই যে উদ্ভাসের যে আমাদের এই পিডিএফটা মোটামুটি উদ্ভাসের প্রশ্ন ব্যাংক থেকে নেওয়া, তো উদ্ভাসের বইটা যদি তুমি সামনে রাখো, কিছু কোশ্চেনগুলো যদি তুমি নিয়ে অ্যানালাইসিস করো, 2 ঘন্টা করেও যদি পড়ো, তাহলে তোমার পড়া শেষ হয়ে যাবে। আলটিমেটলি একটা ভালো প্রিপারেশনের দিকে যাইতে পারবা। আমি তোমার আরও একটা টেকনিক বলে দিই, হয়তো বা ক্লাসটা একটু লম্বা হয়ে গেল, বাট টেকনিক বলে দিই যে তুমি যদি একান্তই পড়তে না ইচ্ছা করো, তুমি একটা কাজ করবা, তুমি টাইমার দিবা 20 মিনিটের। 20 মিনিটের টাইমার দিয়ে তুমি নিজেরে বলবা যে 20 মিনিটে পড়বো আমি, তারপর আমি আর পড়বো না। তুমি 20 মিনিটে নিজের একটা টার্গেট দিবা। কি টার্গেট? যে আমি আজকে 20 মিনিটের মধ্যে দ্রাব্যতার ম্যাথ সাথে সাথে আয়ন শনাক্তকরণের ম্যাথ, এই দুটো টপিক শেষ করব। তুমি দেখো যে 20 মিনিটের মধ্যে দুটো টপিক শেষ করতে পারছো, মানে হাইয়েস্ট ভাবে না, মোটামুটি ভাবে শেষ করতে পারছো। 20 মিনিটে যখন এই দুটো টপিক শেষ করতে পারো, তখন তুমি নিজের মধ্যে থাকা যে এনার্জি অথবা ক্যাপাবিলিটি, ওটা তুমি বুঝতে পারবা। কোনো মোটিভেশনাল কথা না, এটা একদম রিয়েল কথা। ট্রাই করবা, ট্রাই করে দেখো তুমি পারো কিনা। 20 মিনিটে যদি এটা পারো, পরে তুমি 5 মিনিট রেস্ট নিলা, 10 মিনিট রেস্ট নিলা, তারপরে আবার 20 মিনিট পরে এসে তুমি নিজেরা বলতে পারো আয়ন শনাক্তকরণ তো হয়ে গেলো, এখন আমি চলি ঘাসফড়িং শেষ করি, আধা ঘন্টা টাইম নেই। আধা ঘন্টা টাইমার দিবা, ঘাসফড়িং টপিকটা শেষ করে ফেলবা। তো এইভাবে গ্রাজুয়ালি যখন তুমি পড়বা, দেখা যাবে যে পরে আর তোমার টাইমার দিতে হচ্ছে না, তুমি এমনি অটোমেটিকলি তুমি পড়তে বসছো। তো আশা করি একটু হলেও তোমার কাজে লাগবে পড়াগুলো। তো পরবর্তী ক্লাস যেটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, ওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি। এবং তুমি যদি এক্সাম ব্যাচে পরীক্ষা দিতে চাও, আমাদের নিচে কমেন্টে দেওয়া আছে, সবগুলো এক্সাম ব্যাচই ফ্রি, জাস্ট তোমার পরীক্ষা দেওয়াটা বাকি। ধন্যবাদ সবাইকে।